সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নিয়মিত আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের এই পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নিয়মিত রুটিন মাফিক বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত নির্দেশনাবলী অনুযায়ী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনাবলী অনুযায়ী এই কোভিড-19কালীন সময়ে, করোনা ভাইরাসের মহামারীকালীন সময়ে তাদের নির্দেশ অনুযায়ী যেভাবে আমাদের অনলাইন ক্লাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা ছিল, আমরা পল্লবী মহিলা ডিগ্রি কলেজের সকল শিক্ষকবৃন্দ আমরা সেই তাদের নির্দেশনা বাস্তবায়নের জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছি। আমরা নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছি। আমরা সরকারের সিদ্ধান্তকে সবসময়ের জন্য সাধুবাদ এবং আন্তরিকভাবে গ্রহণ করে যাচ্ছি। আমাদের নিয়মিত যে ক্লাস ছিল, আমাদের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নিয়মিত আয়োজন হিসেবে আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম যে অধ্যায়টি তার শেষ ক্লাসটি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমি সাধারণত একটি অধ্যায় যদি তোমাদেরকে ভালো করে একটা টপিকস বোঝাতে হয় কমপক্ষে 4টি ক্লাস নেওয়ার প্রয়োজন হয়। আমি আজকে এই একাদশ দ্বাদশ শ্রেণীর শেষ ক্লাসটি অর্থাৎ চতুর্থ ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে তোমাদের অধ্যায়টার নাম কী ছিল? দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব, যার নিকনেম আমার যেমন প্রত্যেকের নিকনেম থাকে, ওইভাবে ওই চ্যাপ্টারের একটা নিকনেম আমরা বলে থাকি, সেটার নাম হলো অবচয়। এই অবচয় যে চ্যাপ্টারটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবচয় চ্যাপ্টারটার শেষ ক্লাস আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এর আগে আসো আমরা সবাই তোমাদের সঙ্গে আমরা একটু শুভেচ্ছা বিনিময় করি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার পক্ষ থেকে তোমাদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি এবং আমি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা কথা মনে রাখবে, আমি বারবার বলে থাকি, তোমার জীবনের মূল্যটা অনেক বেশি। তুমি নিজের সেফটি থাকার চেষ্টা করবে, অপরকে সেফটি রাখার চেষ্টা করবে। কারণ এই করোনাকালীন সময়ে যতটা সম্ভব বাইরে যাবে না, সবসময়ের জন্য বাসায় বসে নিজেকে সেফটি রাখার চেষ্টা করবে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবে না। তোমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাংলাদেশ সরকারের করোনাকালীন যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা মেনে চলবে এবং তার পাশাপাশি অন্যকে মেনে চলার জন্য উৎসাহিত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে অধ্যায়টি করাচ্ছিলাম অর্থাৎ যে অবচয় চ্যাপ্টারটি করাচ্ছিলাম, আমি চলো তোমাদেরকে সেই অধ্যায়ে আজকে নিয়ে যাচ্ছি আবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি যে অবচয় চ্যাপ্টারটা করিয়েছিলাম, গত ক্লাসে তোমাদেরকে আমি সরলরৈখিক পদ্ধতির একটা অঙ্ক দিয়ে সমস্ত নিয়মগুলো করিয়েছিলাম। তোমাদের স্মরণ করে তার জন্য আমি বলে দিচ্ছি, এই অধ্যায়ে মোট পার্ট এ অর্থাৎ ক, খ, গ এই তিনটা মিলে মোট 10টি কোশ্চেন তোমাদের দিতে পারে। 10টি কোশ্চেন কিন্তু তোমাদের কোশ্চেনে থাকবে না, প্রশ্নে থাকবে 3টা, ক, খ, গ। কতে 2 মার্কস, খতে 4 মার্কস, গতে 4 মার্কস। এ হলো সৃজনশীলের আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রশ্নের ধারা। তো সেই হিসেবে এই ক নম্বরে যত প্রশ্ন হতে পারে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, খ নম্বরে যেটা হতে পারে সেটা দেখিয়ে দিয়েছি, গ নম্বরে যেটা হতে পারে সেটা দেখিয়ে দিয়েছি। তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য আমি বলছি, তোমাদের ক নম্বরে আমি করিয়ে দিয়েছিলাম সম্পত্তির মোট মূল্য নির্ণয়, সম্পত্তির অবচয়যোগ্য মূল্য নির্ণয়, অবচয় হার নির্ণয়, ক্রমহ্রাসমান জের পদ্ধতি এবং সরলরৈখিক পদ্ধতিতে। তারপর তোমাকে চাইতে পারে অবচয় সারণী, ক্রমহ্রাসমান সরলরৈখিক যে কোনো একটা পদ্ধতিতে। তারপরে জাবেদা দাখিলা চাইতে পারে, খতিয়ান চাইতে পারে। তোমার কিসের নাম, কি কি খতিয়ান? অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব, অবচয় সঞ্চিত হিসাব, আর একটা হলো তোমার সম্পত্তির নামের হিসাব। তারপর আয় বিবরণী চাইতে পারে, আর্থিক অবস্থার বিবরণী চাইতে পারে। এগুলো আমি তোমাদের গত ক্লাসে একটা অঙ্ক দিয়ে A to Z কমপ্লিটলি সম্পূর্ণ অঙ্ক বুঝিয়ে দিয়েছি। আমি তোমাদের স্মরণ করে দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি তোমাদের একটা অঙ্ক করাবো যেখানে এই যে অন্যান্য যে কোশ্চেন আছে সেটা থাকবে না। কারণ একটা অঙ্কের মধ্যে আমি যেহেতু সব নিয়ম দেখাই দিয়েছি, অর্থাৎ একই নিয়ম তো আর বারবার অনলাইনে দেখানো সম্ভব না। তাহলে আমি যেটা করেছি সেটা হলো এক অঙ্কে যা যা লাগবে সব দেখিয়ে দিয়েছি। গত ক্লাসে আমি সরলরৈখিকের সমস্ত নিয়ম দেখিয়ে দিয়েছিলাম। এখন মনে রাখবা, মেশিনের মোট মূল্য নির্ণয় সরলরৈখিকের যে নিয়ম, ক্রমহ্রাসমান সেই নিয়ম, অবচয়যোগ্য মূল্য সরলরৈখিক ক্রমহ্রাসমান একই নিয়ম, অবচয় সারণী একই নিয়ম। কিন্তু তুমি যখন অবচয় নির্ণয় করবা, অবচয় নির্ণয়ের ধরনটা ভিন্ন।
কারণ এক একটা নিয়ম, এক একটা পদ্ধতি এক এক রকমের অবচয় নির্ণয় করে থাকে। তা আমি তোমাদেরকে এখন এই অবচয় যে ক্রমহ্রাসমানের পদ্ধতির অবচয় নির্ণয় দেখাবো। জাবেদা এটা সরলরৈখিক ক্রমহ্রাস মানে একই, খতিয়ান সরলরৈখিক ক্রমহ্রাস মানে একই। তারপরে এরপর আমরা দেখতে পাই যে তোমার আয় বিবরণী এটা ক্রমহ্রাসমান আর সরলরৈখিক একই। তারপরে তোমার আর্থিক অবস্থার বিবরণী এটারও ক্রমহ্রাসমান আর সরলরৈখিক একই। যেহেতু এগুলো সব একই নিয়ম, অতএব আমি যদি গত ক্লাসে তোমাদের নিয়মটা দেখাই দিয়েছি, তাহলে আজকে আমি আর তোমাদেরকে ওই সমস্ত নিয়ম দেখাচ্ছি না। আজকে দেখাচ্ছি শুধুমাত্র কিভাবে ক্রমহ্রাসমানের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হয়। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা মনে রাখবা, আমি সরলরৈখিক পদ্ধতি তোমাদেরকে সমস্ত নিয়ম দেখাই দিয়েছি। আজকে ক্রমহ্রাসমানের শুধুমাত্র অবচয় নির্ণয় পদ্ধতিটা দেখাবো। কারণ জাবেদা, খতিয়ান, আয় বিবরণী, আর্থিক বিবরণী, সম্পত্তির অবচয় নির্ণয়ের যে সূত্র, এগুলো সব ক্রমহ্রাসমান যা সরলরৈখিকতাই। প্রিয় শিক্ষার্থী, আমি সবার প্রথমে তোমাদের যেটা কাজটা করবো সেটা হলো, আমি আজকে যে চতুর্থ লেকচারে যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা একটু তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। তোমরা সবাই কি করবা, তোমাদের মোবাইল স্ক্রিনশট নিয়ে নিবা। কারণ হলো যে এই অঙ্কটা আমি যে অঙ্কটা করাবো এই অঙ্কটা দেখতে গেলে তোমাদের কি লাগবে, অঙ্কটা তোমাদের লাগবে। কারণ মনে রাখবা, একটা অঙ্ক যদি সামনে না থাকে তাহলে অঙ্ক ভালো করা যায় না। এই জন্য আমি সবার প্রথমে তোমাদেরকে আমি একটু এই প্রশ্নটা দেখাচ্ছি। তোমরা একটু দেখো কিভাবে আমাদের প্রশ্নটা, আজকের অঙ্কের প্রশ্নটা কি সেটা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকের কোশ্চেনটা, লেকচার 4, অঙ্ক নম্বর 4। সোহেলা অ্যান্ড কোম্পানি 2009 সালের 1 জানুয়ারি তারিখে 18,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে এবং উক্ত মেশিনটি সংস্থাপন ব্যয় 1400 টাকা, পরিবহন বাবদ আরও 600 টাকা ব্যয় নির্বাহ করা হয়। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল 10 বছর ধরা হয়। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 1000 টাকা, এটা অনুমান করা হয়েছে। কোম্পানি ক্রমহ্রাসমানের পদ্ধতিতে অবচয় ধার্য করে। আবার দেখো, ক্রমহ্রাসমানের পদ্ধতিতে। প্রশ্নটা সবাই ভালো করে খেয়াল করো। সোহেলা কোম্পানি লিমিটেড 2009 সালের 1 জানুয়ারি তারিখে 18,000 টাকা একটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিনের সংস্থাপন ব্যয় 1400 টাকা, পরিবহন ব্যয় আরও 600 টাকা ব্যয় নির্বাহ করা হয়। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল 10 বছর ধরা হয়েছে। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 1000 টাকা। কোম্পানির ক্রমহ্রাসমানের পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় ধার্য করে। করণীয় ক, তোমাকে কি কি করতে হবে অঙ্কটা থেকে? মোট সম্পত্তির মোট মূল্য নির্ণয়, সম্পত্তির অবচয়যোগ্য মূল্য নির্ণয়, অবচয় হার নির্ণয় ক্রমহ্রাসমানের পদ্ধতি, অবচয় নির্ণয় সাধারণ বা সূত্রের মাধ্যমে, অবচয় সারণী তৈরি করো ক্রমহ্রাসমানের পদ্ধতিতে, জাবেদা, দাখিলা, খতিয়ান, আয় বিবরণী, আর্থিক বিবরণী। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখন অঙ্কের মধ্যে চলে যাব। তোমরা প্রয়োজনে আমি আবার একটু দেখাচ্ছি। তোমরা প্রয়োজনে এই অঙ্কটাকে একটু কি করে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও পুরো অঙ্কটা। তাহলে এই অঙ্কটা আমরা এখন করতেছি। তাহলে এবার আমরা আবার আমাদের মূল ক্লাসের মধ্যে চলে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি তোমাদের যেটা বলতেছিলাম, একটা অঙ্ক করতে গেলে সে অঙ্কের যে নিয়ম রয়েছে, সে অঙ্কের যে নিয়ম কানুন রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি এবং তার সাথে সাথে যে অঙ্কটা করাতে হবে সে অঙ্কের কোশ্চেনটা তোমাদের সামনে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের যেটা করাবো সেটা হলো, আমি অঙ্কটা তোমাদেরকে উপস্থাপন করে দেখাবো। তাহলে চলো আমরা এবার তোমাদেরকে আমি এবার বোর্ডে নিয়ে যাই, আমার বোর্ডে অঙ্কটা করে ফেলবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথমে ক নম্বর প্রশ্ন ছিল সম্পত্তির মোট মূল্য নির্ণয়। আমি ক নম্বর প্রশ্নের সমাধান করছি। সম্পত্তির মোট মূল্য নির্ণয়। সম্পত্তির মোট মূল্য নির্ণয় করতে গেলে আগে সম্পত্তির ক্রয় মূল্য লিখতে হবে। এখানে ক্রয় মূল্য ছিল 18,000 টাকা, তার সঙ্গে ছিল মেশিনের পরিবহন সংস্থাপন ব্যয়, তার সঙ্গে ছিল পরিবহন ব্যয়। তাহলে এখন আমরা অঙ্কটা যদি সমাধান করি তাহলে কি দাঁড়াচ্ছে, ক্রয় মূল্য ছিল 18,000 টাকা, এর সংস্থাপন ব্যয় ছিল 1,400 টাকা আর পরিবহন ব্যয় 600 টাকা।
তাহলে মোট হচ্ছে হলো 20,000 টাকা। আচ্ছা, খ নম্বরে বলেছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই অঙ্কটা আমি গত ক্লাসে এই রকমের নিয়ম করে দিয়েছিলাম, এই জন্য আজকে আমি আর এখন ব্যাখ্যা করছি না। আমি ব্যাখ্যা করব যেখানে লাগবে সেখানে, অর্থাৎ আমি যখন তোমাদের অবচয় নির্ণয় করব ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে সেখানে ব্যাখ্যা করব। এখানে জাস্ট আমি অঙ্কটা করে দিয়ে যাচ্ছি, তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। সম্পত্তির মোট মূল্য নির্ণয়ের সূত্র হলো ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয় যোগ পরিবহন ব্যয় যোগ অন্যান্য ব্যয়। এখানে অন্য কোনো ব্যয় নাই, এই তিনটা আছে, এই তিনটা যোগ করলাম, তাহলে আমার মোট মূল্য বেরিয়ে গেল। এবার অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য বের করার নিয়ম হলো সম্পত্তির মোট মূল্য মাইনাস ভাগটা অবশেষ মূল্য। সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তির মোট মূল্য ছিল 20,000 টাকা, মাইনাস ভগ্নাবশেষ মূল্য ছিল আমাদের এখানে 1,000 টাকা, 19,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলতে পারো যে এটা কেন তোমাদেরকে আমি দেখালাম। আবার এটা এই জন্য দেখালাম, সেটা হলো গত ক্লাসে আমি এটা তোমাদের দেখিয়েছি, কিন্তু আসলে আমি আজকে তোমাদের যেটা দেখাবো ক্রম হ্রাসমানজের পদ্ধতি। এই ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে অঙ্ক যদি করতে হয় তাহলে আমাদের কোন মূল্যের উপর অবচয় নির্ণয় করতে হয় সেটা আমাদের একটু জানতে হবে। এই নিয়মটা আমি বলে দিচ্ছি। এই নিয়মটা হলো আমাদের ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্য করতে গেলে আমাদের সম্পত্তির মোট মূল্যের উপর অবচয় ধার্য করতে হবে। কখনো কখনো আমাদেরকে এই অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় নির্ণয় করা যাবে না। আমাদেরকে অবচয় নির্ণয় করতে হবে সবসময়ের জন্য, আমি আবার বলছি, আমাদের অবচয় নির্ণয় করতে হবে সবসময়ের জন্য এই ক্রম হ্রাসমানজের পদ্ধতির ক্ষেত্রে মোট মূল্যের উপরে, আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখো আমি এখানে দুইটা মূল্যই বের করেছি, একটা সম্পত্তির মোট মূল্য, একটা অবচয়যোগ্য মূল্য। তাহলে অবচয়যোগ্য মূল্য এটা লাগবে হলো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় যখন করব, আমি তোমাদের আবার মার্কিং করে দেখাচ্ছি। এই সরলরৈখিক পদ্ধতি যখন করব তখন অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় নির্ণয় করব। যখন সরলরৈখিক পদ্ধতি করবা তখন অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় নির্ণয় করবা, আর যখন তোমরা ক্রম হ্রাসমানজের পদ্ধতি করবা তখন সম্পত্তির মোট যে মূল্য আছে এই মোট মূল্যের উপর অবচয় নির্ণয় করবা। তাহলে আমি দুইটা জিনিস তোমাদের কেন দেখালাম, কারণ হলো একটা, তুমি যখন অবচয় নির্ণয় করবা তখন সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে ভিত্তিতে অবচয় নির্ণয় করবা। সরলরৈখিক ভিত্তিতে অবচয় নির্ণয় করবা হচ্ছে হলো কার উপরে ভিত্তি করে, তোমার এই অবচয়যোগ্য মূল্যের উপর ভিত্তি করে। আর তুমি যখন ক্রম হ্রাসমানজের পদ্ধতি করবা তখন কার উপর নির্ণয় করবা, তখন সম্পত্তির মোট মূল্যের উপর অবচয় নির্ণয় করবা। অতএব আমি এই জন্য এখন যেহেতু আমি আজকে তোমাদের গত ক্লাসে সরলরৈখিক করিয়েছিলাম, এই জন্য আমি অবচয়যোগ্য মূল্যটা দেখালাম, আর আজকে আমি ক্রম হ্রাসমানজের করবো তাই মোট মূল্যটা দেখালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার তাহলে অবচয়যোগ্য মূল্যের উপর আজকে আমি আর অবচয় নির্ণয় করবো না, কারণ আমি আজকে ক্রম হ্রাসমানজের পদ্ধতি করছি। ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে আমি কোনো মতেই কার উপর অবচয় করবো না, অবচয়যোগ্য মূল্যের উপর করবো না। ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে মোট মূল্যের উপর অবচয় নির্ণয় করতে হবে, তাই আমি মোট মূল্যটা রাখছি, আর আমার অবচয়যোগ্য মূল্যটা আমার এই অঙ্কের কাজে লাগবে না, তাই এটাকে আমি মুছে ফেললাম। অথবা আমার অবচয়যোগ্য মূল্যটা আজকে আমরা করছি না, কিন্তু আমি দেখাই দিলাম কিভাবে বের করতে হয়। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে। একটা কথা মনে রাখবা, ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে অবচয় হার ছাড়া অবচয় নির্ণয় করা যাবে না। আমি আবার বলছি, ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে অবচয় হার ছাড়া অবচয় নির্ণয় করা যাবে না। তাহলে যদি অবচয় হার না থাকে তাহলে অবচয় বের করতে হবে। তোমাদের কিছুক্ষণ আগে আমি যে অঙ্কটা করাচ্ছিলাম এই অঙ্কের মধ্যে আমি তোমাদের দেখাইয়েছি, অঙ্কের মধ্যে অবচয় হার দেওয়া নাই, কিন্তু কি আছে, একটা আয়ুষ্কাল দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, আয়ুষ্কালের উপর ভিত্তি করে আমাকে অবচয় হারটা নির্ণয় করতে হবে। আমি অবচয় হারটা নির্ণয় করার পরে তারপর আমি ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে তোমাদের আমি অবচয়টা নির্ণয় করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে আসে আমি আমাকে গ নম্বর প্রশ্নে যেটা চেয়েছিল সেটা অবচয় হার, আমি এবার গ নম্বর প্রশ্নে অবচয় হারটা নির্ণয় করছি। অবচয় হার। অবচয় হার নির্ণয় করার সূত্র হলো 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100, অথবা আরেকটা সূত্র আছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আরেকটা সূত্র আছে কি 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, আর আরেকটা হচ্ছে হলো 1 ডিভাইডেড বাই n ইনটু 100। এই যে তিনটা সূত্র, 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100, 100%
আবিষ্কার আর 1 ডিভাইডেড বাই n ইনটু 100। এই তিনটা সূত্র আছে। এটা হলো কিসের সূত্র? এটা অবচয় হার নির্ণয়ের সরলরৈখিক পদ্ধতি। যখনই তোমাকে ক্রমহ্রাসমানজের পদ্ধতি বলবে, তোমাদের একটা কথা মনে রাখতে হবে, ক্রমহ্রাসমানজের পদ্ধতির আর একটা নাম আছে, যার নাম হলো দ্বৈত হার পদ্ধতি, যেটাকে বলা হয় দ্বিগুণ হার পদ্ধতি। আমি আবার বলছি, ক্রমহ্রাসমানজের পদ্ধতির আরো একটা নাম আছে, যেটাকে বলে দ্বিগুণ হার পদ্ধতি, অর্থাৎ ডাবল ডিক্লাইনিং মেথড, ইংরেজিতে বলে ডাবল ডিক্লাইনিং মেথড। এই দ্বিগুণ হার পদ্ধতি যখন করতে হবে, তখন এর সঙ্গে আবার একটা কি করতে হবে? 2 গুণ দিতে হবে। এখানে একটা 2 গুণ দিতে হবে, এখানে একটা 2 গুণ দিতে হবে। তার মানে যখন আমি সরলরেখা করব, তখন আর 2টা হবে না, তখন আর 2টা হবে না। যখন আমি ক্রমহ্রাসমানজের করব, তখন 2 দিয়ে গুণ দিতে হবে। এখন যেহেতু এভাবে আমি সূত্র করে দেব 1 ডিভাইডেড বাই n ইনটু 100 ইনটু 2, অথবা 100% ডিভাইডেড বাই i স্কয়ার ইনটু 2, অথবা 1 ডিভাইডেড বাই i স্কয়ার ইনটু 100 ইনটু 2। এই তিনটার যে কোনো একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তো আমরা যেহেতু অঙ্কটা বাংলায় করতেছি, এজন্য আমরা সর্বোপরি সবার কাছে গ্রহণযোগ্য যে সূত্রটা, সবাই যে সূত্রটাকে পছন্দ করে, সব শিক্ষকরাই সাধারণত যেটা প্রয়োগ করে, সেটা আমি দেখালাম। তাহলে আমার সূত্রটা হলো কি? অবচয় হার, তাহলে 1 ডিভাইডেড বাই i স্কয়ার ইনটু 100 ইনটু 2, এটা হলো অবচয় হার। প্রিয় শিক্ষার্থী, এখন তো আমরা দেখাবো 1 ডিভাইডেড বাই i স্কয়ার, এখানে 1, নিচে i স্কয়ার হচ্ছে কয় বছর? আমাদের এখানে i স্কয়ার হচ্ছে হলো 10 বছর। i স্কয়ার কয় বছর? 10 বছর। 1 ডিভাইডেড বাই i স্কয়ার ইনটু 100, 1 ডিভাইডেড বাই i স্কয়ার ইনটু 100 ইনটু 2। তাহলে 1 হলো সূত্র 1, i স্কয়ার হচ্ছে সম্পত্তির যে জীবনকাল, অর্থাৎ সম্পত্তির আনুমানিক জীবনকালটাকে i স্কয়ার বলা হয়, ইনটু 100 ইনটু 2 হলো সূত্র। ইনটু 2 কেন? যেহেতু ক্রমহ্রাসমান করতে গেলে দ্বিগুণ হারে করতে, তাই দিয়ে দ্বিগুণ দেওয়া হয়েছে। এখন তাহলে আমার অবচয়টা কত হচ্ছে? আমরা অবচয় হারটা হচ্ছে 20%। এখন তাহলে আমার অবচয় হার কয় পার্সেন্ট হলো? 20%। সবাই অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসবে, তাহলে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করা কিন্তু যাবে না, এখানে ক্যালকুলেটরটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এটা হলো আমাদের কি? অবচয় হার পদ্ধতি। মানে অবচয় হারটা আমরা নির্ণয় করলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা অবচয় নির্ণয় করি। আচ্ছা, প্রথমে আমি অবচয়টা নির্ণয় করতেছি সূত্রের মাধ্যমে, অর্থাৎ সাধারণ নিয়মে। দেখো তাহলে আমরা এখন তাহলে একটা জিনিস আমি এটা বুঝে ফেললাম, আর আমাদের প্রয়োজনীয় অন্য অঙ্কটা আমরা এখন তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে আমরা পাইলাম সম্পত্তির মোট মূল্য পাইলাম। এখানে সম্পত্তির নাম ছিল কি? আমরা যেটা কিনছিলাম সেটা মেশিন। তাহলে এখন আমরা এখানে লিখবো মেশিনের মোট মূল্য। আমরা কিছু মেশিনের মোট মূল্য পাইছি 20,000 টাকা, আর আমরা অবচয় হার বের করছি এই মাত্র। অবচয় হার পেয়েছি 20%। এটা শিক্ষার্থী, এই দুইটা জিনিস আমি কেন লিখে রাখলাম? এই তিনটা জিনিস লিখে রাখলাম, তোমাকে এখন অঙ্ক করতে গেলে তোমার এই দুইটা জিনিস বারবার প্রয়োজন হবে, তাই আমি লিখে রাখলাম। তাহলে আরেকবার একটু স্মরণ করে দিতে চাচ্ছি, অবচয় হার যদি ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় করতে হয়, তাহলে সরলরৈখিকের থেকে একটি ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে এটা অবচয় নির্ণয় করতে হবে মোট মূল্যের উপরে, আর যদি আমি সরলরৈখিক করি তাহলে অবচয়যোগ্য মূল্যের উপরে। 2 নম্বর কাজ হলো ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে অবশ্যই অবচয় হার লাগবে, আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে অবচয় হারটা প্রয়োজন হবে না। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে সরাসরি বছরের উপর ভিত্তি করে আমি অবচয় নির্ণয় করতে পারি, আর ক্রমহ্রাসমানে করতে গেলে অবশ্যই অবচয় হার লাগবে, অথবা আমি অবচয় হারের মাধ্যমে আমি অবচয়টা নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমাদের এখন এখানে মেশিনের মোট মূল্য লাগবে, এটা দেখেছি, আর আমার কি লাগবে? অবচয় হার লাগবে, এটা আমরা লিখে রেখেছি। এবার আমার যে কাজটা করতে হবে সেটা হলো আমার অবচয় নির্ণয় করতে হবে। আমি সাধারণ নিয়মে করতে হবে ইয়া ছাড়া, অর্থাৎ যেটাকে বলা হয় তোমাকে অবচয় সারণী ছাড়া আমি সাধারণ নিয়মে অবচয়টা নির্ণয় করতেছি। তাহলে আমি এখানে লিখলাম অবচয় নির্ণয়। অবচয় নির্ণয় ক্রমহ্রাসমানজের পদ্ধতি। অবচয় নির্ণয় অবচয় নির্ণয় ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। আচ্ছা, প্রথমে আমার মেশিনটা কেনা ছিল 2019 সাল। 2019 সাল লিখলাম। 2019 সালে আমার মেশিনটা কেনা হয়েছিল 1 জানুয়ারি থেকে 18,000 টাকা, কিন্তু আমি 18,000 টাকার উপর অবচয় নির্ণয় করবো না। তোমরা জানো ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে মোট মূল্যের উপর করতে হবে। কিছুক্ষণ আগে যে মোট মূল্যটা বের করেছিলাম, তাহলে 2019 সালে অবচয় নির্ণয় করছি এই 20,000 টাকার উপরে। আমার অবচয় হার ছিল 20%, তাহলে 20,000 20% হয়ে হলো 4,000 টাকা। আমি যখন এবার 2020 সালে অবচয় নির্ণয় করব, আর একটা কথা, তোমাকে কয় বছরের অবচয় চেয়েছে? এখানে চেয়েছে 3 বছরের, আমি 3 বছরের অবচয় দেখাচ্ছি। 1 বছর চাইলে 1 বছর করবো, আর
5 বছর চলে 5 বছর করবার নিয়ম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই। তাহলে প্রথম বছরে আমার মেশিনের মোট মূল্যের উপরে 20% অপচয় করলাম, আমার অপচয়টা বের হয়ে গেল। এবার দ্বিতীয় বছরে যখন করব তখন আমার এই মেশিনের মোট মূল্য যেটা আছে আগের মোট মূল্য থেকে আগের বছরে যে অপচয়টা আছে অপচয়টা বাদ দেবো। এই যে আমার এটা সূত্র কি, ক্রমহ্রাসমান। আমি একটি সংজ্ঞাটা আবার তোমাদের স্মরণ করে দিতে চাচ্ছি। ক্রমহ্রাসমান যে পদ্ধতি কাকে বলা হয়, যে পদ্ধতিতে কোনো সম্পত্তির উপর অপচয় ধার্য করলে অপচয়ের পরিমাণও ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, সম্পত্তির মূল্য ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তাহলে আমি আবার বলছি, যে পদ্ধতিতে কোনো সম্পত্তির উপর অপচয় ধার্য করা হলে অপচয়ের পরিমাণও ক্রমান্বয়ে মানে ক্রমিক অনুপাতে হ্রাস পেতে থাকে, আবার সম্পত্তির মূল্য ক্রমান্বয়ে মানে ক্রমিক অনুপাতে হ্রাস পেতে থাকে। হ্রাস মানে কি, কমে যাওয়া। তার মানে সম্পত্তির মূল্যও কমে যাবে, অপচয়ের পরিমাণও কমে যাবে। অতএব সংজ্ঞায় হলো কি, কোনো সম্পত্তির উপর অপচয় ধার্য করতে গেলে যে পদ্ধতিতে সম্পত্তির মূল্য ক্রমান্বয়ে হ্রাস পাবে আর অপচয়ের পরিমাণও ক্রমান্বয়ে হ্রাস পাবে তাকে কি বলা হয়, ক্রমহ্রাসমানের পদ্ধতিতে অপচয় বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি যেহেতু ক্রমহ্রাসমানের পদ্ধতিতে অপচয় নির্ণয় করছি, অতএব এখানে আমার কি করতে হবে, আমি ক্রমান্বয়ে পর্যায়ক্রমে আমার সম্পত্তির মূল্যটা কমাতে হবে আর আমার অপচয়ের পরিমাণটা কমাতে হবে। এটা কিভাবে সম্ভব, আমি প্রত্যেক বছর আগের বছরের সম্পত্তির মোট মূল্য থেকে আমি প্রত্যেক বছরের অপচয়ের নির্ণীত অপচয়টা যদি বাদ দেই তাহলে আমার ক্রমহ্রাসমান অপচয় বেরিয়ে যাবে। দেখো, প্রথম বছর অপচয় ছিল 4000 টাকা 20%। দ্বিতীয় বছর আমি কি করছি, এই যে প্রথম বছরের সম্পত্তির যে মূল্য আছে ওই মূল্যটা থেকে প্রথম বছর যে আমি অপচয়টা বের করছি এই অপচয়টা বাদ দিয়েছি। তাহলে 20,000 থেকে 4000 বাদ দিয়েছি, তাহলে আমার এখন ইয়ার দাম হচ্ছিল, সম্পত্তির মূল্য হচ্ছে 16,000 টাকা। এবারে এই 16,000 এ 20% করলে আমার অপচয় হয় 3,200 টাকা। এই যে আমার সম্পত্তির মূল্য দেখো কমেছে, দেখো সম্পত্তির মূল্য 20,000 থেকে দাঁড়িয়েছে কত 16,000, আর অপচয়ের পরিমাণ 4,000 থেকে দাঁড়িয়েছে কত 3200। এই যে সম্পত্তির মূল্য কমছে, অপচয়ের পরিমাণও কমছে, এটাকে আমরা বলতে পারি ক্রমহ্রাসমানের পদ্ধতির অপচয়। এরপর আমাদের আছে 2021 সাল। আমরা 2021 সালে যখন করব তখন আমাদের অপচয় নির্ণয় করতে হবে। এই যে আগের বছরে যে 16,000 ছিল ওই 16,000 থেকে আগের বছরে 3,200 টাকা অপচয় ছিল, এটা বাদ দেবো। তাহলে আগের বছরে 16,000 থেকে আগের বছরে 3,200 টাকা বাদ দাও, ক্যালকুলেটর ধরো 16,000 মাইনাস 3,200, তাহলে আবার দাঁড়িয়ে আছে 12,800। তাহলে আমার এখানে এখন মূল্য দাঁড়ালো কত, 12,800। আমি এখানে 12,800 লিখলাম ইন্টু 20%। এখন তাহলে 12,800 যেটা হয়েছে তার উপর আমরা 20% করব। তাহলে 20% করলে হয় 2,560। 2,560। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তাহলে তোমরা দেখো আমার প্রত্যেক বছরে আমার মোট মূল্য ছিল প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছরে গেছে 16,000, প্রথম বছরে অপচয় 4,000, দ্বিতীয় বছরে গেছে 3200, আবার তৃতীয় বছরে এসে আগের বছরে ছিল 16,000, তৃতীয় বছরে এসে সম্পত্তির মূল্য হয়েছে 12,800 আর অপচয় হয়েছে তৃতীয় বছরে এসে কত 2,560। তাহলে প্রত্যেক বছরে সম্পত্তির মূল্য কমছে আর অপচয়ের পরিমাণও কমছে। এই যে পদ্ধতিটা এটা ছিল ক্রমহ্রাসমানের পদ্ধতি, অর্থাৎ প্রত্যেক বছরে অপচয়ের পরিমাণও কমে আর সম্পত্তির মূল্যও কমে। আমি তাহলে এটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তোমরা একটু কাজ করে স্ক্রিনশট নিয়ে নাও, ছবিটাকে তোমরা একটু স্ক্রিনশট নাও, তাহলে তোমাদের সুবিধা হবে ভবিষ্যতে বাসায় বসে দেখতে। অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এখন পরবর্তীতে তোমার যে স্টেপে যাচ্ছি সেটা হলো অপচয় নির্ণয় করবো এবার সারণীর মাধ্যমে। আমি এবার সারণীর মাধ্যমে অপচয় নির্ণয় করছি। আমি লিখলাম অপচয় সারণী, ক্রমহ্রাসমানের পদ্ধতি। ওকে, এবার আমি এখানে একটা চিত্র আঁকবো। তাহলে এখানে আমি একটা চিত্র আঁকবো। তাহলে আমাদের চিত্র যে আঁকলাম এটা চিত্র মানে কি ছক, অর্থাৎ অপচয় নির্ণয় করার যে একটা ছক আছে সেই ছকটা আমি এঁকে দিচ্ছি। তাহলে প্রথমে দেখো, প্রথমে আসবে বছর, এরপর সম্পত্তির মূল্য বা প্রারম্ভিক মূল্য, এরপর অপচয় হার, তারপর অপচয় নির্ণয়, তারপর অপচয়ের পরিমাণ, পুঞ্জীবিত অপচয়, আর লাস্টে যেটা হচ্ছে এটা হলো সম্পত্তির পুস্তক মূল্য বা সমাপনী মূল্য। আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা যে এই ক্লাসটা যখন পড়ছিলাম তখন সারণীটা যখন দেখিয়েছিলাম তখন মাত্র 3-4টা মাত্র ছক ছিল। বছর ছিল, সম্পত্তির অপচয়যোগ্য মূল্য,
তারপর অবচয়ের হার, অবচয় নির্ণয় আর অবচয়, এই 5টা ছক ছিল। আজকে তোমাদের 2টা ছক বেড়ে গেল। কেন 2টা ছক বেড়ে গেল? এই 2টা ছক বেড়ে গিয়েছে তোমাদের ক্রম হ্রাসমানজনের জন্য। কারণ ক্রমান্বয়ে যে হ্রাস পাবে, এই হ্রাসটা পেতে গেলে আমার পুঞ্জীভূত অবচয়টা আমার জমা থাকতে হবে। কারণ পুঞ্জীভূত অবচয় জমা না করলে তাহলে সম্পত্তির মূল্যটা হ্রাস পেতে থাকে না, এটা আমার দেখানো যায় না। তাই ক্রম হ্রাসমানজনের পদ্ধতিতে সম্পত্তির মূল্যটা হ্রাস দেখাতে গেলে পুঞ্জীভূত অবচয়ের ঘরটা প্রয়োজন হয়। সেই কারণে আমাকে পুঞ্জীভূত অবচয়ের ঘরটা লাগছে। আর যেহেতু এটার নাম হলো ক্রম হ্রাসমান, ক্রমান্বয়ে হ্রাস পাবে, তাহলে আমার হ্রাস যে পেয়েছে এটা আমাকে বুঝাতে হলে আমার সমাপনী মূল্যটা লাগবে। সেই জন্য সমাপনী মূল্যটা তোমাদের দেখিয়েছি। তাহলে এই জন্য আমি এখানে গতকাল আসছে যে সরলরেখিকে ছিল 5টা মাত্র ঘর এই সারণীতে, আর ক্রম হ্রাসমানে সেখানে 7টা ঘর হয়েছে। এবার তাহলে ঘরগুলো আরেকবার একটু পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমার ঘরটার নাম ছিল কি? বছর। তারপরে ঘরের নাম ছিল হলো সম্পত্তির প্রারম্ভিক মূল্য। প্রারম্ভিক মূল্য। তারপর হচ্ছে অবচয় হার, এরপর হলো অবচয় নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমি চাইলে একটা কথা একটু খেয়াল না করলেই নয়। আমি চাইলে এই অঙ্কটা আগে তোমাদের সামনে তুলে রাখতে পারতাম, তুলে রেখে সুন্দর করে তুলে রেখে তারপরে আমি জাস্ট বুঝিয়ে দিতে পারতাম। এতে করে আমি জানি তোমাদের ক্লাসটা অতটা তোমাদের গ্রহণযোগ্য হতো না, তোমরা অতটা বুঝতে না। কারণ কি, আমি একটা অঙ্ক লিখে রেখেছি, কোথা থেকে লিখলাম আমি বর্ণনা করলাম না, আমি এসে একটা অঙ্ক বুঝিয়ে দিলাম। আমি জানি এটা তোমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক বিষয় হয়। সেই কারণে নিয়ম হলো, ক্লাসের নিয়ম কি, আমরা যখন ক্লাসে তোমাদের করাই, কলেজে যখন ক্লাসে যাই, তখন কি আমরা আগে একটা বোর্ডে অঙ্ক লিখে রাখি, তারপরে তোমাদের বুঝিয়ে দিই? না। আমরা কিভাবে করি? তোমরা সবাই সামনে থাকো, আমরা একটা বই হাতে নেই বা আমরা একটা কোশ্চেন হাতে নেই, সেই কোশ্চেনটাকে তোমাদের পড়াই, পড়াবার পরে এটা বুঝাই, বুঝাবার পরে তারপর আমরা কি করি, পর্যায় করে আমরা একটা বোর্ডে এক একটা স্টেপ করে তোমাদের বুঝাই দিই। তা আমি এটা অনলাইন ক্লাস হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনলাইন না, এটা আমি মনে করি আমার সামনে তোমরা সবাই দাঁড়িয়ে আছো, আমার সামনে তোমরা সব স্টুডেন্ট রয়েছো। অথবা আমি সেইটা মনে করে আমি তোমাদেরকে এভাবে বোর্ডে আগে অঙ্ক তুলে না রেখে আমি পর্যায়ক্রমে করিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। কারণ আমি মনে করি এই যে অনলাইন হলে এটা একটা আমাদের পারফেক্ট ক্লাস, এটা তোমাদের সবার যাতে গ্রহণযোগ্য হয়, ইফেক্টিভ হয়, সেই কারণে আমরা এভাবে তোমাদের পর্যায়ক্রমে লিখে লিখে করাচ্ছি। এই জন্য আমি কিন্তু তোমাদের কোনো অঙ্ক আগে বোর্ডে করে রেখে তারপরে বুঝাই না। আমি কি করি, আগে তোমাদেরকে প্রশ্নটা বুঝাই, আগে তুমি শুরুতে প্রশ্নটা দেখাই, স্ক্রিনে দেখাবার পরে প্রশ্নটা বুঝাই, প্রশ্ন বুঝাবার পরে এবং অঙ্কটা পর্যায়ক্রমে করি, অর্থাৎ ক্লাসে যেভাবে করি আমি সেভাবেই তোমাদের অঙ্কটা করাচ্ছি। আমি আশা করি এতে তোমাদের উপকারটা বেশি হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে আমি যেটা তোমাদের বলেছিলাম, আমি তোমাদেরকে যে ছকটা বুঝাচ্ছিলাম ক্রম হ্রাসমানজনের পদ্ধতির ছকটা, তাহলে কি কি দেখো, বছর, প্রারম্ভিক মূল্য, অবচয় হার, অবচয় নির্ণয়, তারপরে এটা হলো অবচয় খরচ। অবচয় খরচ, পুঞ্জীভূত অবচয়, সম্পত্তির সমাপনী মূল্য বা পুস্তক মূল্য। আমরা অনেকে এটাকে পুস্তক মূল্য বলে থাকি, অনেকে সমাপনী মূল্য বলে থাকি। তোমরা যদি সমাপনী মূল্যতে বেশি অভ্যস্ত, তবে সমাপনী মূল্যটা লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আরেকবার কি দেখো, বছর মানে কোন বছরে আমরা অবচয়টা নির্ণয় করছি, তারপর প্রারম্ভিক মূল্য, সম্পত্তির প্রারম্ভিক মূল্য। একটা কথা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু গত ক্লাসে তোমাদের যখন করিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, গত ক্লাসে আমি ক্রম হ্রাসমানজনের পদ্ধতি না, আমি সরলরৈখিক পদ্ধতি করিয়েছিলাম। তো সরলরৈখিক পদ্ধতি করতে গেলে তোমাদের কিন্তু এখানে লিখেছিলাম সম্পদের কি মূল্য বলতো, অবচয়যোগ্য মূল্য। আমি আবার বলছি কি লিখেছিলাম বলতো, অবচয়যোগ্য মূল্য। আজ কিন্তু অবচয়যোগ্য মূল্য লিখছি না, প্রারম্ভিক মূল্য লিখছি, কারণ আমাকে প্রারম্ভিক মূল্যের উপর ভিত্তি করে অবচয় নির্ণয় করতে হবে। তাহলে এটা একটা ডিফারেন্স দেখো, যখন আমি সরলরৈখিক পদ্ধতি করব তখন সম্পত্তির পুস্তক মূল্যের উপর অবচয় হবে, আর যখন আমি কি কার উপর করব, আমি আবার বলছি, আমি যখন সরলরৈখিক পদ্ধতি করব তখন সম্পত্তির অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় নির্ণয় করব। কিন্তু আমি যখন ক্রম হ্রাসমানজের করব তখন সম্পত্তির প্রারম্ভিক বা মোট মূল্যের উপর অবচয় নির্ণয় করব। এই কারণে ডিফারেন্স কিন্তু রয়েছে ছকের মধ্যে। তাহলে বছর, প্রারম্ভিক মূল্য, অবচয় হার, অবচয় নির্ণয়, অবচয় খরচ, পুঞ্জীভূত অবচয়, সমাপনী মূল্য। এই পুঞ্জীভূত অবচয়, সমাপনী মূল্য, এই দুইটা ছক তোমাদের বেশি এসে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তীতে আমরা এখন অঙ্কটা করে যাচ্ছি। তাহলে প্রথমে 2019 সাল, আমার সম্পত্তির প্রারম্ভিক মূল্য ছিল 20,000 টাকা, অবচয় হার 20%, 20,000-এর উপর 20% করলাম, তাহলে আমার এখানে দাঁড়িয়েছে হলো 4,000 টাকা অবচয়, পুঞ্জীভূত অবচয় 4,000 টাকা, আর আমার এখানে সমাপনী মূল্য দাঁড়িয়েছে তাহলে 16,000। কিভাবে, এই 20,000 থেকে অবচয় খরচে 4,000 বাদ দিলে 16,000 দাঁড়িয়েছে। এবার আসবে 2020 সাল আসছি।
তো 2020 সালে এই বছরে যেটা সমাপনী ওইটি আবার এই বছরের প্রারম্ভিক অর্থাৎ 16,000 টাকা। তাহলে মনে রাখবো প্রিয় শিক্ষার্থী, ক্রমশাসনের পদ্ধতিতে প্রত্যেক বছর প্রারম্ভিক মূল্যের অপচয় নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূল্য বা কিভাবে পাবো? আগের বছরে যেটা সমাপনী মূল্য ওইটি পরের বছরের জন্য প্রারম্ভিক হবে, তাই প্রারম্ভিক 16,000 হয়েছে। এখানে অপচয় হার 20%। এবার তাহলে এবার আমার এই 16,000 টাকা ছিল, 16,000 এর উপর আবার 20% করলাম, তাহলে এখানে হবে 3,200। এখন পুঞ্জীভূত অপচয়, তোমাদের অনেকে প্রশ্ন, পুঞ্জীভূত অপচয় কাকে বলা হয়? পুঞ্জীভূত অপচয় হলো যেখানে প্রত্যেক বছরের বিগত বছরের অপচয়ের সঙ্গে পরের বছরের অপচয় যুক্ত হয়ে মোট অপচয় নির্ণয় করা হয়, তাকে পুঞ্জীভূত অপচয় বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি এখন পুঞ্জীভূত অপচয় কিভাবে নির্ণয় করব? আগের বছরের অপচয় ছিল কত? পুঞ্জীভূত অপচয় 4,000, আর এই বছরের অপচয় হচ্ছে 3,200। তাহলে আগের বছরের পুঞ্জীভূত অপচয়ের সঙ্গে পরের বছরের অপচয় খরচ, আমি আবার বলছি, আগের বছরের পুঞ্জীভূত অপচয়ের সাথে পরের বছরের অপচয় খরচ যোগ করলে যে পুঞ্জীভূত অপচয়টা বের হয়, যে অ্যামাউন্টটা বের হয়, তাকে পুঞ্জীভূত অপচয় বের হয়। তাহলে আমার আগের বছরের পুঞ্জীভূত অপচয় ছিল 4,000, পরের বছর অপচয় খরচ 3,200, তাহলে 4,000 এর সঙ্গে 3,200 যোগ করলে 7,200, এটাই হচ্ছে পুঞ্জীভূত অপচয়। তাহলে আবার খেয়াল রাখবা, পুঞ্জীভূত অপচয় বের হবে আগের বছরের পুঞ্জীভূত অপচয়ের সঙ্গে পরের বছরের অপচয় খরচ, বা আগের বছরের অপচয়ের সাথে পরের বছরের অপচয়টা যোগ করলে মোট যে অপচয়টা বের হয় তাকে পুঞ্জীভূত অপচয় বলা হয়ে থাকে। এখন সমাপনী মূল্য কিভাবে বেরোবে? সমাপনী মূল্য এই যে 16,000 থেকে 3,200 বাদ দেবো, তাহলে আমাদের বেরিয়েছে 12,800। আবার দেখো, এই যে আমার প্রারম্ভিক মূল্য ছিল 16,000, অপচয় খরচ 3,200, এই 16,000 থেকে 3,200 বাদ দিলে 12,800। আগেরটা কিভাবে হয়েছিল? এই যে প্রারম্ভিক মূল্য ছিল 20,000, অপচয় খরচ ছিল 4,000, 20,000 থেকে 4,000 বাদ দিলে 16,000। পরের বছর আবার ওই যে আগে যে সমাপনীটা, এটা প্রারম্ভিক 16,000 হয়েছে, আর অপচয় খরচ বেড়েছে 3,200, 16,000 থেকে 3,200 বাদ দিলে হচ্ছে 12,800। এবার হলো আমার 2021 সাল। তো 2021 সাল আবার ওই যে আমার যে সমাপনী যে 12,800 ওটা প্রারম্ভিক এসেছে, আর অপচয়ের হার হলো 20%। এবার তাহলে 12,800 ইন্টু আমার এখানে 20%, তা 20% যখন করব তাহলে আমার কত হচ্ছে? এবার 2,560। এই 12,800 উপর যোগ করলে 20% করলে 2,560 বেরিয়েছে। এবার পুঞ্জীভূত অপচয় কিভাবে বের হবে? এই দেখো, আগের বছরে পুঞ্জীভূত অপচয় কত ছিল? 7,200। এই 7,200 এর সঙ্গে পরের বছরে যোগ করতে হবে কত? 2,560। তাহলে দেখো, আগের বছরের পুঞ্জীভূত অপচয়ের সঙ্গে পরের বছরের অপচয় খরচ যোগ করলে আমার চলতি বছরের পুঞ্জীভূত অপচয় বেড়ে গেল 9,760। এবার এখন আমার সমাপনী মূল্য কত বেরোবে? তার সমাপনী মূল্য এই যে এই বছরে ছিল 12,800 মাইনাস অপচয় খরচ হলো 2,560, তাহলে বাদ দিলে হয় 10,240। এখানে আমার সমাপনী মূল্য 10,240। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে আমরা যেটা করলাম, 3 বছরে আমার অপচয় সরণিটা তৈরি হয়ে গেল। আমার যদি আবার পরের সাল আমাকে 5 বছর চাইতো, তাহলে এই 10,240 সাল, এই 2022 সালে আসতো, এই একই দিয়ে আমরা করে ফেলতাম। এখন আমাকে যে কয় বছর বলবে আমরা এইভাবে সেই কয় বছর অপচয় করব। আমি 3 বছর এই জন্য দেখালাম যে যাতে করে তুমি চাইলে 3 বছর দেখালাম, তার মানে তুমি চাইলে সামনের বছরগুলো দেখাতে পারবা, আবার চাইলে 2 বছর চাইলে 2 বছর দেখাতে পারো, এই জন্য এটা দেখিয়েছি। তাহলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে এই এটা করতে। তো আমি একটু সময় দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বলেছিলাম যে আমাদের এরপরে যে অংশটা রয়েছে, এই যখন আমার অপচয় নির্ণয় হয়ে গেল, এরপরে আমার করণীয় কাজের মধ্যে আছে তারপরে যে কোশ্চেন, সেটা হলো অপচয় জাবেদা। এখন অপচয় নির্ণয়, আমি যে অপচয় নির্ণয় করলাম সূত্রের মাধ্যমে, তারপরে সারণীর মাধ্যমে, সূত্রের মাধ্যমে হয়েছে, সারণীর মাধ্যমে হয়েছে, এরপরে কোশ্চেন চাইছে কি? জাবেদা দাখিলা করো। প্রিয় শিক্ষার্থী, জাবেদা গত ক্লাসে আমি যেভাবে দেখাইছিলাম, প্রত্যেককে বলছি ভিডিওটা ভালো করে দেখবা, একদম লাস্ট ক্লাস। একটু তোমাকে কোনো মতে একটু ভিন্নতা নাই, শুধুমাত্র টাকাগুলো ভিন্ন হবে। 2019 সালে এই অপচয় হবে 4,000 টাকা, 2020 সালে 3,200 টাকা, আর 2021 সালে 2,560 টাকা। এই টাকা নিয়ে হলো তোমার জাবেদা দিতে হবে, আর সম্পত্তি ক্রয় মূল্যের উপর জাবেদা দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, এরপরে জাবেদা চাইছে। জাবেদা গত ক্লাসে যেভাবে দেখিয়েছি, সরলরেখিকে জাবেদাও যা, ক্রমহ্রাসমানের জাবেদাও তাই, প্রত্যেকটা নিয়মের জাবেদা একই, শুধুমাত্র টাকাগুলো যেটা বের করছে সেটা নিবা, তাহলে জাবেদা তোমরা পারবে।
তারপরে যেটা হবে হলো খতিয়ান, জাবেদা থেকে খতিয়ান করবে, গত ক্লাসে যেভাবে খতিয়ান করেছো একেবারে সেম টু সেম ভাবে খতিয়ান করবে। মনে রাখবে ক্রম হ্রাসমানের যে খতিয়ান আর সরলরেখিক খতিয়ান আলাদা না, একই রকমের খতিয়ান, শুধু টাকাগুলো ক্রম হ্রাসমানের যেটা বের করছে সেইটা আর সরলরেখিকে যেটা বের করছে সেইটা। অতএব সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, এই তোমরা যে খতিয়ানটা করবা এটাও গত ক্লাসে যেভাবে করেছিলাম সেভাবে। তারপর আছে আয় বিবরণী। আয় বিবরণীটা একদম সেম, আমি গত ক্লাসে যেভাবে করিয়ে দিয়েছি একদম সেইভাবে তোমরা আয় বিবরণীটা করবা, অথবা তোমরা এইভাবে আয় বিবরণীটা শেষ করবা, এটাও একদম সেম করবা, শুধুমাত্র টাকাটা ভিন্ন হবে। তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী এটাও আমি গত ক্লাসে তোমাদের যেটা করিয়ে দিয়েছিলাম একেবারে সেম টু সেম, অথবা সেইভাবে তোমরা আর্থিক অবস্থার বিবরণীটা করবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি মূলত এইচএসসি লেভেলে দুইটা পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে বলে আমি দুইটা পদ্ধতি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের এই অধ্যায়ের যত রকমের ছিল, সমস্যা ছিল, সব সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আরো একটু কথা বলতে চাই, সেটা হলো আমাদের আর একটা অঙ্ক আছে, এরপর আর একটা রকমের অঙ্ক আছে, সেটা হলো সম্পত্তির যেটা বের করতে বলে, সেটা হলো সম্পত্তি বিক্রয়যোগ্য মূল্য। অর্থাৎ তুমি একটা সম্পত্তি ক্রয় করেছিল, এবার এই সম্পত্তিটা কিছুদিন ব্যবহার করেছো, ব্যবহার করার পর আবার এই সম্পত্তির কিছু অংশ অকেজ হওয়ার কারণে তুমি সম্পত্তিটা বিক্রি করে দিয়েছো, বিক্রি করতে গিয়ে তোমার লাভ অথবা ক্ষতি হয়েছে। এই যে কথাটা আমি বললাম, এই কথাটা আমরা কি বলতে পারি, এটা হলো আমাদের এই পদ্ধতি, অর্থাৎ সরলরেখিক বা ক্রম হ্রাসমানের পদ্ধতির মধ্যে সম্পত্তি বিক্রয়ের জন্য লাভ বা ক্ষতি নির্ণয়। তার মানে অবচয়ের সর্বশেষ যে প্র্যাকটিসটা তোমাদের রয়েছে সেটা হলো সম্পত্তি বিক্রয়ের জন্য লাভ অথবা কি নির্ণয়, ক্ষতি নির্ণয়। এই সম্পত্তি বিক্রয়ের জন্য লাভ অথবা ক্ষতি নির্ণয়ের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি তোমাদেরকে যেটা করবো সেটা হলো আজকে আমি তোমাদেরকে একটু অঙ্ক দেখাচ্ছি, আর একটা অঙ্ক, যেহেতু একটা অঙ্ক শেষ হয়ে গেল, আমি এখন আর একটা অঙ্ক তোমাদের একটু দেখাবো, যে অঙ্কটার মধ্যে সম্পত্তি বিক্রয়ের জন্য লাভ অথবা ক্ষতি রয়েছে। আমি তোমাদেরকে এখন স্ক্রিনে আবার অঙ্কটা দেখাবো, তোমরা একটু দেখবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আবার স্ক্রিনে একটা অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কটার মাধ্যমে সম্পত্তি বিক্রয়ের যে লাভ বা ক্ষতি নির্ণয় হবে সেটাকে দেখাচ্ছি। আমি মূলত এই অঙ্কটা তোমাদের দেখাচ্ছি নেক্সট এই হোমওয়ার্ক হিসেবে, অর্থাৎ তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো, এই বাড়ির কাজ হিসেবে এই অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। আমি এই অঙ্কটা আমি স্ক্রিনে এখনই দিচ্ছি, আমি একটু পড়ে শোনায় দিচ্ছি, তারপরে একটু হালকা আলোচনা করে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখবো, তোমরা অঙ্কটা বাসায় করবে, এবং এরই মাধ্যমে আজকে আমি মূলত আমার এই অধ্যায়টা শেষ করে দিচ্ছি। অর্থাৎ এই তোমাদের দীর্ঘ 4টে ক্লাসের মাধ্যমে এই যে অধ্যায়টা করাচ্ছিলাম দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব, সেটা আমি আবার একটু তোমাদের স্মরণ করে দিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে সেই প্রথম ক্লাসের কথা? প্রথম ক্লাসে আমি যখন শুরু করেছিলাম দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি কাকে বলা হয়, এখান থেকে কি কি করণীয় কাজ হবে, এখানে আলোচনা বিষয় সেটা দেখাইছিলাম এবং একটা অঙ্ক দেখিয়েছিলাম। দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে এই দৃশ্যমান অদৃশ্যমান একটা পার্ট হচ্ছিল অবচয় নির্ণয় করতে গেলে কি কি তার লাগবে, তথ্য লাগবে, সেই সংক্রান্ত পরিপূর্ণভাবে তোমাদেরকে আমি একটা ক্লাসে অবচয় নির্ণয় করার পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে, সেই সূত্রের আলোচনাগুলো এবং সূত্রগুলো সমস্ত নিয়মগুলো তোমাদের দিয়েছিলাম। এরপরে গত ক্লাসে আমি তোমাদেরকে একটা অঙ্ক করিয়েছিলাম, যে অঙ্কের মাধ্যমে আমি একদম অবচয় নির্ণয়ের যত রকমের নিয়ম আছে সব দেখিয়েছিলাম। আর আজকে তোমাদের সামনে আমি ক্রম হ্রাসমানের পদ্ধতি করে আমি মূলত এই অধ্যায়ে যা যা করণীয় সবগুলো তোমাদেরকে আমি সমাপ্ত করে দিলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটা অধ্যায় নিয়ে। আমি নতুন কোনো অধ্যায় তোমাদের সামনে উপস্থাপন করবো পুরো ফার্স্ট পেপারে। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে সামনে যেটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের আমি এই আজকে যে অঙ্কটা হোমওয়ার্ক হিসেবে থাকবে সেই অঙ্কটা একটু দেখাচ্ছি, তোমরা একটু হোমওয়ার্ক হিসেবে অঙ্কটা দেখো। সবাই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। 2011 সালের 1 জানুয়ারি তারিখে সজল ব্রাদার্স 2 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। 2011 সালের 1 এপ্রিল ও 2012 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে 1,50,000 ও 1 লাখ টাকা মূল্যের আরও 2টি মেশিন ক্রয় করা হয়। 2011 সালের 1 এপ্রিল তারিখে ক্রয়কৃত মেশিনটির 2/1 অংশ ক্রয়কৃত মেশিনটির 2/1 অংশ অকেজো হলে বিবেচিত হয়। ওই অকেজো বিবেচিত হওয়ায় 2013 সালের 1 জুলাই তারিখে এটি 80,000 টাকায় বিক্রি করা হয়। অবচয়ের হার 10%। প্রত্যেক বছর 31 ডিসেম্বর তারিখে অবচয় সমাপ্ত করা হয়। করণীয়ের মধ্যে মেশিনের বিক্রয়ের জন্য লাভ বা ক্ষতি নির্ণয়, তারপর 2011 থেকে 2013 সাল পর্যন্ত সময়ের অবচয় সারণী তৈরি করো, আর 2013 সালের প্রয়োজনে জাবেদা দেখাও। তাহলে এই যে অঙ্কটা তোমাদের সামনে আমি দিয়ে রাখলাম, তোমরা চেষ্টা করবো অঙ্কটা সমাধান করার জন্য। তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি একটু তোমাদের সঙ্গে আবার আলোচনায় চলে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তবে এইমাত্র স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাইলা, এই অঙ্কটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের এটা বোর্ড পরীক্ষা আসতে পারে এমন একটা অঙ্ক। অতএব তোমাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হলো, তোমরা এই যে অঙ্কটা আমাদের সামনে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সামনে যে অঙ্কটা রেখেছি, এই অঙ্কটা তোমরা এখন কি বলো করবা। এবং অঙ্কটার মধ্যে আমরা যেটা দেখতে পাইলাম সেটা হলো, আমাদের 2011 সালের 1 জানুয়ারি তারিখে সজল ব্রাদার্স 2 লাখ টাকার একটি মেশিন ক্রয় করে। 2011 সালের 1 এপ্রিল এবং 2012 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে 1,50,000 টাকা ও 1 লাখ টাকা মূল্যে আরও দুইটি মেশিন ক্রয় করে। 2011 সালের 1 এপ্রিল তারিখে ক্রয়কৃত বা কৃত মেশিনের 2/1 অংশ অকেজ বলে বিবেচিত হয়। 2013 সালের 1 জুলাই তারিখে এটি 10,000 টাকায় 80,000 টাকায় বিক্রি করা হয়। অবচয় হার 10%। প্রত্যেক বছর 31 ডিসেম্বর থেকে অবচয় হিসাব বন্ধ করা হয়। ক নম্বরে প্রশ্ন বলেছে, মেশিনের বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আসো, আমাদের এই যে অঙ্কটা করলাম, এই যে অঙ্কটা দেখালাম, এটা কি? এটা একটা অঙ্ক, যে অঙ্কটা তোমরা গত ক্লাসে করেছো। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো, তুমি গত ক্লাসে মেশিন কিনেছো, মেশিন ব্যবহার করছো, তার উপর অবচয় ধার্য করেছো। আর আজকে তুমি যেটা করছো সেটা হলো, তুমি মেশিন কিনেছো বা কিছুক্ষণ আগে যেটা করলা সেটাও আমি তোমাদের দেখালাম। আর এখন যেটা করছো সেটা হলো, তুমি মেশিন ক্রয় করেছো, কিন্তু ক্রয় করার পরে তুমি কিছুদিন ব্যবহার করেছো। ব্যবহার করার পরে তুমি এবার মেশিনটা তোমার কাছে ভালো লাগেনি, এটা অকেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য মেশিনটা একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করে দিয়েছো। এটাকে বলা হয় বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি নির্ণয়। এটাকে আমরা সাধারণত এই আমাদের অধ্যায়ের বা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হিসেবে আমরা বিবেচিত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমরা অঙ্কটা করে আমাকে দেখাবা। তোমরা অর্থাৎ এই যে আমি যেখানে ক্লাস নিলাম, এই ক্লাস অর্থাৎ এই গ্রুপে তোমরা আমার এই কমেন্ট বক্সে অঙ্কটা তোমার করে দেখাবা। আমি এই অঙ্কটা তোমাদের দেখে তারপরে আগামী ক্লাসে আমি কমেন্ট করব এবং আগামী ক্লাসে তোমাদেরকে আমি নতুন কোনো অধ্যায়ে নিয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের প্রয়োজনীয় যে ম্যাথগুলো আছে সেগুলো উপস্থাপন করার জন্য। তোমরা আমার সঙ্গে ছিলে, অতএব আমাদের উভয় সমন্বয়ের মাধ্যমে আমরা একটি ভালো ক্লাস যাতে উপহার দিতে পারি সেই প্রচেষ্টা করেছি। আমি আমার ক্লাসে একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি। আমি এবার তোমাদেরকে আবারও অনুরোধ করব, তোমরা নিয়মিতভাবে পড়ার টেবিলে থাকবে, নিয়মিত পড়ালেখা করবে এবং তোমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করবে। কারণ জানো, তোমরা সামনে পরীক্ষা হয়ে বসবে। এই পরীক্ষা যখন হবে তখন তোমাকে অ্যান্সার করতে হবে। সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। যদি পরীক্ষার ডিক্লারেশন হয়ে যায় তখন তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা, আমি আবারও বলছি, তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। সর্বোপরি তোমরা আমাদের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের সকলে শিক্ষক কর্মচারীর জন্য দোয়া করবে, যেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে। আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।